আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এটা দেখিয়েছি। আজকে দেখাবো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা আমরা কি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে শক্তি স্তর। n দ্বারা কি বুঝিয়েছিলাম, অর্থাৎ n, এই যে একটা n, এটা দ্বারা আমরা বুঝিয়েছিলাম শক্তি স্তর। তো যারা ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে শক্তি স্তর। এখন আমরা দেখব l দ্বারা কি বোঝায়, এই উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তাহলে n হচ্ছে শক্তি স্তর আর l দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি যে শক্তি স্তরগুলোকে আরও কতগুলো উপশক্তি স্তর বিভক্ত করা হয়, অর্থাৎ উপশক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা সম্ভব নয় বলেই উপশক্তি স্তরগুলোকে l দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরগুলোকে বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত করা হয়। যদি একটু সুন্দর করে বলা যায় তাহলে আমরা কি বলতে পারি যে হাইড্রোজেনের বর্ণালীকে যখন উচ্চ বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রোস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়, তখন প্রতিটি স্বতন্ত্র রেখাকে ঘন সন্নিবেশিত অনেকগুলো সূক্ষ্ম রেখার সমষ্টি হিসাবে দেখা যায়। এই ঘন সন্নিবেশিত যে বর্ণালী রেখাকে সূক্ষ্ম গঠন বলা হয়। এর ব্যাখ্যা হলো প্রতিটি সেল কতগুলো উপসেল মানে হচ্ছে উপশক্তি স্তর বিভক্ত হয়েছে, যা ওই ঘন সন্নিবেশিত বর্ণালী রেখার জন্ম দেয়। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যা ব্যাখ্যা করা সম্ভব নয়। এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য তাই আমরা কি ব্যবহার করি, l সংখ্যাটা ব্যবহার করি। তো l কার উপর নির্ভরশীল, l কিন্তু আবার n এর উপরই নির্ভরশীল। l n এর উপর নির্ভরশীল, অর্থাৎ l এর মান কিভাবে আমরা বের করব। l এর মান আমি একটু দেখাই। l এর মান n এর উপর নির্ভরশীল। তার মানে l থেকে আমরা l এর মানটা পাব। তাহলে l এর মান কি করতেছে, l এর মান 0 সহ n-1 পর্যন্ত। 0 সহ কি n-n পর্যন্ত। তাহলে আমরা এখন বের করব যে 0 সহ n এর মান যখন 1 হবে তখন l কোন উপশক্তি স্তর হবে। তাহলে n = যদি 1 হয়, n যদি 1 হয় তখন l সমান কত, আমরা এই সূত্রে বসাবো। n এর মানটা কত বসাবো, 1 বসাবো। তো এখানে যদি n এর মান আমরা 1 বসাই তাহলে 1 আর 1 হয়ে গেলে কত হয়, মাইনাস করলে 0 হয়। তার মানে n যদি 1 হয় তখন l এর মান কত, 0। যখন 0 হবে তার মানে 0 মানে আমরা বুঝবো s উপশক্তি স্তর। s উপশক্তি খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। যে n যদি 1 হয় তখন l কত হবে, 0। কিভাবে, এই যে সূত্র, এখানে আমরা কি বসালাম, n এর মানটা 1 বসালাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। আর যখন n এর মান 0 হবে তখন কিন্তু আমরা s উপশক্তি স্তরটা ধরবো। তার মানে শুধুমাত্র n এর মান 1 এর জন্য একটা উপশক্তি স্তর পাওয়া যাবে, যেটা হচ্ছে s উপশক্তি স্তর। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করবেন, n এর মান যখন 2 হয় তখন l সমান কত। আমি বলেছি যে l এর মান 0 সহ, তার মানে 0 কিন্তু আসবে। 0 আসবে। তাহলে আমরা এখানে একটা 0 বসালাম, কমা। এখন এই যে n এর জায়গায় কি বসাবো, 2 বসাবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তো আমরা দেখেছি যে 0 মানে কি, 0 মানে h। l এর মান যখন 0 হয় তখন s উপশক্তি স্তর, আর n এর মান যখন 1 হয় তখন p উপশক্তি স্তর। তার মানে n এর মান যখন 2 তখন l এর মান এর কি হচ্ছে, 2টা আসতেছে, এবং 2টা মানের জন্য 2টা উপশক্তি স্তর হচ্ছে, একটা হচ্ছে s উপশক্তি স্তর আর একটা হচ্ছে p উপশক্তি স্তর। তার মানে 2 নম্বর শক্তি স্তরে আবার 2টা উপশক্তি স্তরই থাকছে, সেটা হচ্ছে একটা s আর একটা হচ্ছে p। এখন n = 3 যদি হয়, তার মানে 3 নম্বর শক্তি স্তর হয়, তখন l সমান কত হবে, 2 থাকবে, 1 থাকবে। সেক্ষেত্রে এখানে আমরা কি বসাবো, 3 বসাবো। 3 বসালে কত হবে, 2 আসবে।
3 বসালে 2 আসবে। তার মানে n এর মান যখন 3 হয় তখন n এর মান আমরা পাচ্ছি 3টা। কত কত আমরা পাচ্ছি 1 2 3, 1 2 3। তার মানে আমরা জানি যে 0 1-এর জন্য p আর 2-র জন্য আমাদের আসতেছে d উপশক্তি স্তর। কত উপশক্তি স্তর? d। তার মানে 3 নম্বর শক্তি স্তরে আমরা 3টা উপশক্তি স্তর পাচ্ছি। একটা হচ্ছে s p d, s p d। একইভাবে আমরা যদি n এর মান 4 বসাই সেই ক্ষেত্রে কত হবে? l ইজিক্যাল টু আসবে 0 1 2 আর আসবে হচ্ছে 3। তার মানে 4টা, এর মান পাবো 4টা। তাহলে 0-র জন্য আসতেছে s, 1-এর জন্য p, d 2-র জন্য d এবং এই যে 3-র জন্য আমরা কি পাবো? f উপশক্তি স্তরটা পাবো। তার মানে যখন 4 নম্বর কক্ষপথ তখন আমরা উপশক্তি স্তর পাচ্ছি কয়টা? 4টা। তখন উপশক্তি স্তর পাচ্ছি কয়টা? 4টা। এখন এই যে উপশক্তি স্তরগুলো আছে, উপশক্তি স্তরগুলোতে তো ইলেকট্রন থাকবে। এখন উপশক্তি স্তরগুলো কতগুলো ইলেকট্রন নিবে সেটাও কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি। ওকে, তাহলে আমরা এই যে উপশক্তি স্তরগুলো আছে এই উপশক্তি স্তরগুলো কী করবে? কতগুলো ইলেকট্রন নিতে পারবে, অর্থাৎ এস পি ডি এফ। এই এস পি ডি এফের আবার ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সেই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ আমি একটু লিখি, আলহামদুলিল্লাহ। উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমরা নিতে পারি 2 × 12 + 1 এই সূত্রের মাধ্যমে, 2 × 12 + 1। তাহলে এখানে আমরা যদি এস হিসাব করি যে এস উপশক্তি স্তর কয়টা ইলেকট্রন নিবে, যদি এস হিসাব করি তাহলে এস কয়টা ইলেকট্রন নিবে, তাহলে আমরা দেখি যে এস উপশক্তি স্তর কয়টা ইলেকট্রন নিতে পারে। 2 তো আমাদের থাকলো, এই হলো 2 × l। l যখন হয় তখন এস যেহেতু আমরা হিসাব করছি তাহলে এসের জন্য l এর মান কত পেয়েছি? 0। তাহলে 0 বসাবো +1। দ্যাট মিনস এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা দেখব যে 2টা, মাত্র 2টা ইলেকট্রন নিতে পারছে। কয়টা ইলেকট্রন নিতে পারছে? 2টা ইলেকট্রন নিতে পারছে। একইভাবে আমরা পি যদি হিসাব করি যে পি উপশক্তি স্তর, তাহলে 2 × 2 গুণন পির জন্য দেখি এল এর মান কত আসে। এল এর মান আসতেছে 1, তাহলে 1 বসাবো যোগ 1। তার মানে 2 × 1 = 3, 3 × 2 = 6টা। এখন যদি ডি আসে, ডির ক্ষেত্রে আমরা বসাবো 2 গুণন ডির জন্য আমরা জানি 2 যোগ 1, তার মানে 4 × 1 = 5, 5 × 2 = 10। এফ যদি আসে তাহলে এখানে 2 গুণন এফের জন্য 3, এফের জন্য কত পাইছি? 3, তাহলে এখানে 14টা। তার মানে এভাবে আমরা 5 4 5 6 বসালে দেখতে পাবো যে উপশক্তি স্তরগুলো সাধারণত উপশক্তি স্তর হচ্ছে 4টা, এস পি ডি এফ। উপশক্তি স্তর কয়টা? এস পি ডি এফ। তার মানে এসে 2টা, পি সর্বোচ্চ নিতে পারে হচ্ছে 6টা, ডি নিতে পারে 10টা এবং এফ নিতে পারে সর্বোচ্চ কত? 14টা। এই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখানে একটা প্রশ্ন প্রায় আসে, এই উপশক্তি স্তর দিয়ে যেহেতু সেটা ব্যাখ্যা করা যায় তাই আমি একটু ব্যাখ্যা করে নেব। আমরা এখানে একটা প্রশ্ন করতেই পারি যে 1s
তার মানে এখানে যেহেতু এল যখন 0 হয় তখন এলের মান যখন 0 হচ্ছে তখন আমাদের আসতেছে এস উপশক্তি স্তর। তার মানে আমরা জানি এন এর মান 1 হলে এল এর মান 0, তার মানে এস উপশক্তি স্তর। তার মানে এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, আর প্রথম শক্তি স্তর মানে হচ্ছে এস উপশক্তি স্তর। তার মানে এস উপশক্তি স্তর শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? 1 নম্বর কক্ষপথের জন্য। তাহলে আমাদের আসে যে 1p সম্ভব নয় কেন? সম্ভব নয় কেন? এই কোশ্চেনটা প্রায় অনেকে করে যে 1s সম্ভব কিন্তু 1p সম্ভব নয় কেন? 1s, তার মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি এভাবে যে 1s2, যেহেতু 2s2, 2p6, এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি আরও যাবে। তো 1s2 আছে কিন্তু 1p নাই কেন? 1p নাই কেন? তার মানে 1p সম্ভব নয় কেন? সম্ভব নয় কেন? এখান থেকে আমরা ব্যাখ্যাটা খুব সহজে করতে পারি যে এন এর মান যখন 1 হচ্ছে, খুব সহজে আমরা ব্যাখ্যা করতে পারি যে এন এর মান যখন 1 হচ্ছে তখন আমরা কি পাচ্ছি? যে এন এর মান যখন 1 হচ্ছে তখন আমরা এল এর মান 0 মানে হচ্ছে এস উপশক্তি স্তর। তার মানে 1 নম্বর শক্তি স্তরে কেবলমাত্র এস উপশক্তি স্তরটা বিরাজ করে, পি উপশক্তি স্তরটা কখনোই সম্ভব নয়। সিমিলারলি আমরা ব্যাখ্যা করতে পারবো যে 2s 2p আছে, 2d অসম্ভব কেন? 2s 2p আছে, 2d অসম্ভব কেন বা সম্ভব নয় কেন? একই ব্যাখ্যা যে এন এর মান যখন 2 তখন এন এর মান 0 এবং 1, এবং 0-র জন্য s এবং 1-এর জন্য কত আসতেছে? 1-এর জন্য p আসতেছে। সো 2 নম্বর শক্তি স্তরে কখনোই ডি সম্ভব নয়। একইভাবে আমরা অন্যান্যগুলো ব্যাখ্যা করতে পারবো। আল্লাহ হাফিজ।